নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। শুরু করতে চাই জ্বালানির সংকটের খবর দিয়ে। জ্বালানির সংকটের কারণে দেশের শিল্প কারখানায় বড় ধরনের চাপ পড়েছে। তৈরি পোশাক, ওষুধ, সিমেন্ট সহ ভোগ্যপণ্য তৈরির কারখানায় উৎপাদন কমেছে প্রায় 24% পর্যন্ত। এর সাথে বেড়েছে পরিচালন ব্যয়। আমরা সেই বিষয়টা একটু বিশ্লেষণ করতে চাই যে গেল কয়েক মাস ধরে আমরা দেখছি যে যেই জ্বালানি সংকটে ভুগছে সারা বিশ্ব, তার ব্যতিক্রম নয় বাংলাদেশও। বাংলাদেশে জ্বালানি সংকটের কারণেই বিভিন্ন শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে। সেটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা সেই সংশ্লিষ্ট যে খাতগুলো রয়েছে সেই খাত থেকেই কিন্তু আমরা জানতে পারছিলাম। আমরা একটু দেখছি যে এখানে উৎপাদন কমেছে 24% পর্যন্ত বলা হচ্ছে। ঢাকা, চিটাগাং থেকে ঢাকার বাইরে যেই শিল্প কারখানা রয়েছে সেই সব কিছু মিলিয়ে উৎপাদন কমেছে আমরা দেখছি 24% এবং পরিচালন ব্যয় বেড়েছে 30%। অর্থাৎ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে তাদের যে পরিচালন ব্যয় সেটিতেও কিন্তু একটি ব্যাঘাত ঘটছে। আমরা দেখতে চাই সাভার, আশুলিয়ার গার্মেন্টসগুলোতে দৈনিক উৎপাদন 1 লাখ থেকে নেমেছে 80 থেকে 90 হাজারে। অর্থাৎ এই বিভিন্ন গার্মেন্টসে যেখানে 1 লাখ পর্যন্ত যে 1 লাখ পিস পর্যন্ত যে তৈরি হতো পোশাক, সেগুলো 80-90 হাজারে নেমেছে। এবং কুমিল্লা, নারায়ণগঞ্জের রপ্তানিমুখী ইউনিটে ধীর গতি। কুমিল্লা, নারায়ণগঞ্জে কিন্তু অনেকগুলো শিল্প কারখানা রয়েছে বিভিন্ন খাতের, সেগুলোতে রপ্তানিমুখী যে ইউনিটগুলো রয়েছে সেগুলো আসলে মন্থর গতি এই মুহূর্তে। জ্বালানি সংকটে কঠিন সময় পার করছে চট্টগ্রামের শিল্পাঞ্চল। আমরা জানি যে চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক নগরী, সেখানে অনেক ধরনের শিল্প কারখানা অবস্থিত এবং সেখানকার যে উৎপাদিত পণ্য সেগুলো দেশের বাইরে রপ্তানি করা হয়। সেখানকার উৎপাদনেও কিন্তু একটি ব্যাঘাত ঘটছে এবং কঠিন সময় পার করছে বলা হচ্ছে। এবং গত বছরের তুলনায় রপ্তানি কমেছে প্রায় 19%। গেল এক বছরের তুলনায় যদি রপ্তানি খাতের আমরা চিত্র দেখি, সেখানে 19% রপ্তানি কমেছে বলা হচ্ছে এই জ্বালানি সংকটের কারণে। এবং চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে রপ্তানি কমেছে 5.51%। অর্থাৎ চলতি অর্থ বছরে যে এখন চলছে সেখানে 9 মাস পেরিয়ে গেছে, সেই জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন দেশে পোশাক রপ্তানি কমেছে, অন্যান্য যে সামগ্রী রয়েছে দেশীয় যে উৎপাদন হয় সেগুলো 5.51% কমে গিয়েছে। এবং আন্তর্জাতিক মূল্য বৃদ্ধিতে চাপে পড়েছে রপ্তানি খাত। আন্তর্জাতিক বাজারেও কিন্তু নানা ধরনের এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কিংবা অন্যান্য যে আনুষঙ্গিক মূল্য বৃদ্ধিগুলো, তার কারণেই আমাদের যে পোশাক রপ্তানি থেকে শুরু করে অন্যান্য পণ্য রপ্তানির যে খাত সেটি অনেকটাই চাপে পড়েছে। দর্শক, আমরা যখন এই জ্বালানি সংকট নিয়ে কথা বলছিলাম তখন দেশের বিভিন্ন প্রান্তে কি চিত্র সেটিও জানতে চাই। তীব্র লোডশেডিংয়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেচ নির্ভর ফসলের উৎপাদন। বিকল্প উপায়ে সেচ দিতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। এ বিষয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। আমরা কাউসারের সাথে যুক্ত হতে চাই। কাউসার, আপনার এলাকায় লোডশেডিং কেমন দেখছেন? সারা দেশে লোডশেডিং বেড়েছে বলা হচ্ছে, সেই জায়গায় সেচ কাজ ব্যাহত হচ্ছে। আপনার এলাকায় কি অবস্থা জানাবেন? আপনার বাইপাস এলাকায়, এই এলাকার কয়েকজন ধান চাষি জানিয়েছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ পাচ্ছেন না। তারা অভিযোগ করে বলছেন যে 24 ঘন্টায় অন্তত 12 থেকে 13 ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে। ধান চাষ করতে গিয়ে তারা হিমশিম খেতে হচ্ছে। এর কারণ অন্যতম কারণ হিসেবে তারা বলছেন যে লোডশেডিং এর কারণে তারা সেচ দিতে পারছেন না। আমার সাথে সকালবেলায় টাঙ্গাইল সদরের গালা এবং বাগিল ইউনিয়নের কয়েকজন সেচ পাম্প মালিকের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে এই দিন যতই যাচ্ছে ততই ঘন ঘন লোডশেডিং হচ্ছে, আর এতে করে এখনই পানির পর্যাপ্ত দিতে হবে এই বোরো ধান খেতে। তারা বলছেন যে এখন বেশিরভাগ ক্ষেতেই আধা পাকা ধান রয়েছে, কোথাও ধানের শীষ বের হচ্ছে। এখন যদি এই পর্যাপ্ত পরিমাণ পানি না দেওয়া যায় সেই ক্ষেত্রে তারা ক্ষতির মুখে পড়তে পারে। কেউ কেউ বলছেন যে স্বাভাবিক সময়ে তারা প্রতি বিঘাতে 20 থেকে 25 মণ করে ধান পায়, আর যদি এই পর্যাপ্ত পরিমাণ পানি দিতে না পারে সেই ক্ষেত্রে প্রতি বিঘাতে 4 থেকে 5 মণ করে ধান উৎপাদন কম হবে। আর কয়েকজন কৃষক অভিযোগ করেছেন 1 বিঘা জমিতে ধান চাষ করতে তাদের খরচ হয় 15 থেকে 18 হাজার টাকার মতো। তারা বলেছেন যে
এই ধান চাষ করতে সার, হাল চাষ, শ্রমিক খরচ সহ অন্যান্য খরচের চেয়ে সেচ পাম্প মালিককে তাদের অধিক টাকা দিতে হয়। তারা বলছেন যে ১ বিঘা জমিতে ১৫ থেকে ১৮,০০০ টাকা খরচ হলে তাদের এইখানে সেচ পাম্প মালিককে ধান দিতে হয় ৪ ভাগের ১ ভাগ। সেই ক্ষেত্রে বলছে যে প্রায় ৫ থেকে ৬ মণ ধান দিতে হয়। সেই ৬ মণ ধানের দাম হচ্ছে ৭ থেকে প্রায় ৮,০০০ টাকা। সেইজন্য তারা বলছেন যে এই যে সেচ পাম্পের জন্য এই বড় চাষী যারা রয়েছে তাদের কাছ থেকে টাকা নেওয়ার নিয়ম থাকলেও এই সেচ পাম্প মালিকরা সিন্ডিকেট করে টাকা না নেওয়ায় এই ধান নেওয়ার ফলে এই যারা ধান চাষী রয়েছেন তারা ক্ষতির মুখে পড়ছেন। আর এদিকে কৃষি অফিস থেকে জানিয়েছে যে জেলায় এবছর প্রায় ৭৬,০০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। যারা ব্রি ২৮ সহ অন্যান্য জাতের চাষ করেছিল অনেক কোনো এলাকায় ধান কাটা শুরু হয়েছে, তবে পুরোদমে ধান কাটা শুরু হতে আরো ২ সপ্তাহের মতো সময় লাগবে বলে জানিয়েছে কৃষি অফিস। আর এদিকে কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে ধান চাষ নিয়ে সর্বশেষ তথ্য। সহকর্মী কাউসার আহমেদ যুক্ত ছিলেন টাঙ্গাইল থেকে। নবায়নযোগ্য জ্বালানিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। ২০২৫ সালে বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বড় উৎস হিসেবে কয়লাকে পেছনে ফেলেছে নবায়নযোগ্য জ্বালানি। এনার্জি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এমবারের তথ্যে উঠে এসেছে এই বিষয়গুলো। গেল বছর বিশ্বজুড়ে উৎপাদিত বিদ্যুতের ১/৩ বেশি এসেছে নবায়নযোগ্য উৎস থেকে। আমরা একটু সেই বিষয়গুলো একটু দেখতে চাই। বর্তমানে যে ফসিল ফুয়েল বলা হয়, যে কয়লা ভিত্তিক বা গ্যাস ভিত্তিক যে জ্বালানির উৎপাদনের যে বিষয়গুলো, তাকেও ছাড়িয়ে গিয়েছে নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা অর্জনে নতুন উচ্চতায় পুরো বিশ্ব। এই পুরো বিশ্বের যে জলবায়ু পরিবর্তন ঠেকানো কিংবা পরিবেশ দূষণ কমানোর উদ্যোগ হিসেবেও কিন্তু অনেক দেশ নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে। সেই জায়গায় বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানির কিন্তু অনেকগুলো ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা একটু দেখতে চাই বিষয়গুলো। নবায়নযোগ্য শক্তির সাফল্যের মূল কারিগর সৌর ও বায়ু শক্তি। গেল বছর বিশ্বজুড়ে মোট ৬৯২ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যুক্ত হয়েছে। ২০২৫ সালে সৌর বিদ্যুতের উৎপাদন বেড়েছে প্রায় ৩০%। অর্থাৎ যেটি বলছিলাম যে দিন দিন এই যে সৌর বিদ্যুৎ কিংবা নবায়নযোগ্য জ্বালানিতে যে পুরো বিশ্ব ডাইভার্ট হয়ে যাচ্ছে এই কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ প্রকল্প, সেগুলো থেকে বিশেষ করে জলবায়ু পরিবর্তন ঠেকানো কিংবা পরিবেশ দূষণ রোধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু অনেক দেশ এই নবায়নযোগ্য জ্বালানিতে তারা নির্ভর করছে এবং আগামী দিনে হয়তো এই পরিমাণগুলো আরও বাড়বে বলে মনে হচ্ছে। কেননা আমরা দেখছি যে ২০২৫ সালেই এই উৎপাদন বেড়েছে ৩০%। সেই জায়গায় আগামী দিনগুলোতে নিশ্চয়ই নবায়নযোগ্য জ্বালানি বা সৌর বিদ্যুতের উৎপাদন আরও বাড়বে। গত এক দশকে সোলার মডিউলের দাম কমেছে ৮০%-এর বেশি। অর্থাৎ এই যে মানুষের চাহিদা একদিকে দিন দিন বাড়ছে সৌর বিদ্যুতে কিংবা নবায়নযোগ্য জ্বালানিতে, সেই জায়গা থেকে যে তার যে আনুষঙ্গিক জিনিসগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে, যেমন সোলার মডিউলের কিন্তু দাম কমেছে ৮০%-এর বেশি। দাম কমার ফলে কিন্তু ব্যবহার বাড়ছে, এটি আমরা বুঝতে পারছি সহজেই। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন ঝুঁকি হ্রাস ও পরিবেশ দূষণ কমছে। আমি যেটি বলছিলাম যে জলবায়ু পরিবর্তন একটি বড় ঝুঁকিতে এই মুহূর্তে পুরো বিশ্ব রয়েছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সেই জায়গা থেকে নবায়নযোগ্য জ্বালানির যে ব্যবহার কিংবা যে জনপ্রিয়তা, সেটি দিন দিন আরও বাড়বে, এটি ধারণা করছে যে গবেষণা প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে $২৫০ মিলিয়ন ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এর মাধ্যমে সামাজিক সুরক্ষা ব্যবস্থায় দক্ষতা, আওতা ও কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি দারিদ্র্য কমানোর উদ্যোগ নেওয়া হবে। আমরা একটু দেখতে চাই, গেল কয়েকদিন আগে এডিবির পক্ষ থেকে এই বার্তা দেয়া হয়েছে। সামাজিক সুরক্ষায় $২৫ মিলিয়ন দিচ্ছে এডিবি। এই কর্মসূচির আওতায় অবদান ভিত্তিক সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হবে। বিধবা ভাতা কর্মসূচির আওতা বাড়িয়ে 2,50,000 ঝুঁকিপূর্ণ নারীকে সহায়তা দেওয়া হবে। আমরা যেটি দেখেছি, সামাজিক সুরক্ষার আওতায় বিধবা ভাতা থেকে শুরু করে নানান ভাতা দেয়া হয়। গ্রামে গঞ্জে আমরা দেখি যে সেই জায়গায় ঝুঁকিপূর্ণ নারী, বিশেষ করে কর্মহীন নারী কিংবা অন্যান্য অসুস্থ যারা রয়েছে, দুস্থ, তাদের আওতা বাড়ানো হবে এই কর্মসূচির মাধ্যমে এবং তাদেরকে সহায়তা দেওয়ার একটি উদ্যোগ নেবে সরকার, এটি বলা হচ্ছে। এবং এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবা 15% বৃদ্ধি পাবে। অর্থাৎ নারী উদ্যোক্তা আমরা দেখে থাকি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা নারী উদ্যোক্তাদের কাজ করতে দেখি, কিন্তু তাদেরকে যে সহায়তা করার যে প্রক্রিয়া, সেটি
অনেকটাই আমরা অনেক সময় দেখি না। তবে এই এডিবির যে উদ্যোগ, সেখানে আর্থিক সেবা 15% বৃদ্ধি করার কথা বলা হচ্ছে। এডিবির এই কর্মসূচি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখবে বলা হচ্ছে। এডিবির 69টি সদস্য দেশ রয়েছে, যার 50টি এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়। অর্থাৎ এশীয় উন্নয়ন ব্যাংক 69টি সদস্য দেশ রয়েছে, তাদের 50টি এশীয়, যাদের মধ্যে বাংলাদেশ অন্যতম একটি। এডিবি বিভিন্নভাবে বাংলাদেশকে সহায়তা করে বিভিন্ন আওতার, বিভিন্ন সামাজিক সুরক্ষা সহ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণে এশিয়ান উন্নয়ন ব্যাংক বিভিন্ন সময় ঋণ দিয়ে থাকে, বিভিন্ন কর্মসূচির আওতায় বাংলাদেশকে সহায়তা করে থাকে। তারই অংশ হিসেবে এই $250 মিলিয়ন তারা বাংলাদেশকে দেবে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বৌনি। সপ্তাহ শুরুতে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। এক নজরে দেখে নেব আজকের পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি। আমরা একটু দেখতে চাই আজকে 26 এপ্রিল পুঁজিবাজারে লেনদেন চলছে। এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী লেনদেন আমরা দেখতে পাচ্ছি। ঊর্ধ্বমুখী সূচক দিয়েই শুরু হয়েছে আজকের দিনটি। আমরা প্রধান যে সূচক ডিএসই এক্স ইন্ডেক্স, সেখানে দেখছি যে 5320 পয়েন্ট সূচকের পরিমাণ, সেটি বেড়েছে, 22 পয়েন্ট বেড়েছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। এবং সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেখানে আমরা দেখি 1067 পয়েন্ট এই মুহূর্তে অবস্থান করছে সূচকের পরিমাণ। DS30 ইন্ডেক্সে আমরা দেখছি 2027 পয়েন্ট রয়েছে এখন পর্যন্ত। যদি লেনদেনের হিসেব বলি টাকার অঙ্কে, সেটি 831 কোটি টাকা লেনদেন হয়েছে। এবং একটু দেখতে চাই যে কতগুলো শেয়ারের দাম বাড়লো কমলো। আমরা দেখছি 167টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে এবং কমেছে 153টি কোম্পানির শেয়ারের দর। অপরিবর্তিত রয়েছে 69টি কোম্পানির শেয়ারের দর। আমরা যদি গত দিনের সাথে একটু তুলনা করি, অর্থাৎ গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান যে সূচক, সেটি ছিল 5298 পয়েন্ট সূচকের পরিমাণ, সেটি আজকে অনেকটাই বেড়েছে, 5320 পয়েন্ট আমরা দেখছি। এবং সরিয়া ভিত্তিক যে লেনদেন 1066 ছিল, সেটি আজকে 1067, অর্থাৎ এটিও আজকে বেড়েছে। এবং টাকার অঙ্কে লেনদেনটা গত সপ্তাহের একেবারে শেষ কার্যদিবসে যেটি ছিল 884 কোটি টাকা, সেটি আজকে 831 কোটি টাকা এখনও। তবে এখনও লেনদেন বাকি রয়েছে আরও ঘণ্টাখানেক। সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে লেনদেনের পরিমাণ এখনও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে কতটুকু লেনদেন হবে আজকে, কি পরিমাণ, সেটি সবশেষ অবস্থা জানা যাবে একেবারে লেনদেন শেষে। এবং সূচকের যে পরিমাণগুলো দেখছিলাম, যে তুলনা করছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে আজকের সূচকের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এদিকে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি কোম্পানির পর্ষদ সভা। আমরা এক নজরে সেই তালিকাটি একটু দেখে নিতে চাই। প্রতি সপ্তাহে আমরা দেখে থাকি যে বিভিন্ন কোম্পানি তাদের বার্ষিক পর্ষদ সভা অনুষ্ঠান করে থাকে। এখানে আমরা কোম্পানির নাম দেখছি, 3টি কোম্পানি রয়েছে, ব্র্যাক ব্যাংক, সি পার্ল রিসোর্ট এবং খান ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ব্র্যাক ব্যাংকের 25 এপ্রিল বিকেল 3টা, অর্থাৎ আজকে বিকেল 3টায় তাদের বার্ষিক পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এবং সি পার্ল রিসোর্টের 28 এপ্রিল বিকেল 3টা এবং খান ব্রাদার্সের 29 এপ্রিল বিকাল 3টায় বার্ষিক পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এবং এই বার্ষিক পর্ষদ সভায় তাদের যে আর্থিক বিবরণী, সেই বিবরণীগুলো উত্থাপন করা হয়। এছাড়াও অন্যান্য হিসেবের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আলোকপাত করা হয়। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন বৌনি। প্রচণ্ড গরমের কারণে বরিশাল নগরীতে বেড়েছে ডাবের চাহিদা, পাশাপাশি ভ্রাম্যমাণ শরবতের দোকানেও বেড়েছে বিক্রি। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, বরিশালে এই মুহূর্তে গরমের কি অবস্থা, তাপমাত্রা কেমন? এবং এই যে বলছিলাম যে ডাবের সরবরাহ কিংবা চাহিদা বেড়েছে, শরবতের চাহিদা বেড়েছে, এই সময়টায় গরমকালে কিন্তু মানুষের এই ধরনের তরল পানীয়র প্রতি একটু আগ্রহ বেড়ে যায়। সার্বিক পরিস্থিতি কি দেখছেন? সাজিদ, একটু জানিয়ে রাখি, বরিশালে কিন্তু বেশ কয়েকদিন ধরে এই গরমের যে তীব্রতা, সেটি কিন্তু অনুভূত হচ্ছে। এবং আবহাওয়াবিদ বলছে যে পরিমাণ তাপমাত্রা রয়েছে, তার থেকে বেশি গরম অনুভূত হচ্ছে, কারণ জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি থাকার কারণে কিন্তু এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং এতে জনজীবন কিন্তু প্রচুর পরিমাণে ব্যাহত হচ্ছে। এবং আমরা দেখেছি বরিশালের বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, কোর্টের সামনে, সদর হাসপাতালের সামনে সহ বিভিন্ন জায়গায় কিন্তু
বিভিন্ন তরল যে খাবার পানি কিংবা তরল যে পণ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে বিক্রেতারা বসছেন এবং ক্রেতারা কিন্তু এই দোকানগুলোতে ভিড় করছেন। বিশেষ করে ডাবের যে চাহিদা সেটি কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে এবং সরবরাহ বেশ ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ডাব কিনছেন, তবে ডাবের দাম কিন্তু তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে 70 টাকা থেকে শুরু করে প্রায় 200 টাকা পর্যন্ত আকার ভেদে কিন্তু ডাব বিক্রি হচ্ছে। এবং এই মুহূর্তেও যদি দেখাই যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিভিন্ন ধরনের পানীয় নিয়ে কিন্তু বিক্রেতারা বসছে এবং ক্রেতারাও কিন্তু সেগুলো খাচ্ছে। দেখা যাচ্ছে এখানে যেহেতু মেডিকেল কলেজ রয়েছে সেখানে আসলে বিভিন্ন রোগীরা আসে, তারা সেবা নিতে এখানে কিন্তু এসে ভিড় করছেন এবং শরবত খাচ্ছেন। এবং বরিশালে যে তাপমাত্রা বলি যদি, তাহলে সর্বোচ্চ তাপমাত্রা গত 3 তারিখে 3 এপ্রিল কিন্তু রেকর্ড করা হয়েছে প্রায় 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতিনিয়তই কিন্তু বাড়ে। তবে দুপুরের পর থেকেই কিন্তু আসলে তাপমাত্রাটা বেশি বাড়া শুরু করে। বিশেষ করে 11টা-12টার পর থেকেই তাপমাত্রাটা বাড়তে শুরু করে এবং তখনই কিন্তু আসলে জনজীবন বেশি ব্যাহত হয়। এবং রাতের তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও দিনের বেশিরভাগ অংশটাই কিন্তু রোদের তাপটা বেশি দেখা যায় এবং যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া আসলে বাসার বাইরে খুব একটা বের হতে দেখা যাচ্ছে না। এবং তারা বলছেন যে আসলে এই যে গরমের মধ্যে তাদের কিন্তু বেশ সমস্যা হচ্ছে এবং পাশাপাশি লোডশেডিংয়ের একটি সমস্যাও কিন্তু থেকে যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে গরমটি আসলে বাইরেও সহ্য করা যাচ্ছে না এবং বাসার ভেতরেও লোডশেডিং থাকার কারণে সেখানেও কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে। এবং শরবতের দাম যদি বলি, শরবতের দামও কিন্তু 20 টাকা, 25 টাকা, 10 টাকা, 15 টাকা বিভিন্ন দামে কিন্তু শরবত বিক্রি করছেন যারা বিক্রেতারা রয়েছেন তারা। এবং ডাবের দামটি বরিশাল শহরে সবসময়ই বেশি দেখা যায়। বিশেষ করে এই যে বিশেষ জায়গাগুলো রয়েছে, বিশেষ করে হাসপাতালের সামনে, কোর্টের সামনে, এইসব জায়গায় যারা ডাব বিক্রি করছেন তারা কিন্তু আসলে বেশি করেই ডাবের দামটি বাড়িয়ে নেয়। বিশেষ করে দেখা যাচ্ছে যে 80 টাকা থেকে শুরু করে 150-200 টাকা পর্যন্ত কিন্তু ডাবের দাম প্রকারভেদে আসলে বেড়ে যায় এবং সেগুলোই কিন্তু আসলে বাধ্য হয়েই যারা ক্রেতা রয়েছেন তাদেরকে খেতে হচ্ছে। যেহেতু গরমের একটি চাপ রয়েছে সেই কারণেই কিন্তু আসলে এই ধরনের যে খাবারগুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষ বেশি ভুগছে, যার কারণে কিন্তু ডায়রিয়ার একটি সংকটও কিন্তু বরিশালে আসলে দেখা দিচ্ছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাজিদ। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। দর্শক, এই ছিল আজকের বৌনির আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।